ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 17ই এপ্রিল 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব সেমিকোলন দিবস বা ওয়ার্ল্ড সেমিকোলন ডে 2024 পালিত হলো? এটা 16ই এপ্রিল পালন করা হলো। সেমিকোলন অর্থাৎ মানসিক অসুস্থতা, আত্মহত্যা, আসক্তি, আত্ম আঘাতের সাথে লড়াই করছে যারা, তাদের জন্য, তাদের আশা ভালোবাসা উপস্থাপনের জন্য এটা নিবেদিত। তাদের উৎসাহ, ভালোবাসা, অনুপ্রেরণা দেওয়ার জন্য এই দিনটি পালন করা হয়। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন আইপিএস অফিসার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই এর যুগ্ম পরিচালক নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে অনুরাগ কুমার। ভারতের আইন প্রয়োগকারী ল্যান্ডস্কেপের একটি উল্লেখযোগ্য উন্নয়নে মন্ত্রিসভার নিয়োগ কমিটি সিনিয়র আইপিএস অফিসার অনুরাগ কুমারকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যুগ্ম পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। অনুরাগ কুমার আসাম মেঘালয় ক্যাডারের 2004 ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার। তার নতুন নিয়োগের আগে তিনি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রধান সংস্থা ছিল, যা সারা দেশে পুলিশ বাহিনীর দক্ষতা কার্যকারিতা উন্নত করার জন্য দৃষ্টি নিবদ্ধ করে সেখানে যুক্ত ছিলেন। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা, এটি একটি গোয়েন্দা এবং সুরক্ষা সংস্থা যা একযোগে দেশের ঠিকানা ফেডারেল আইন প্রয়োগকারী হিসেবে কাজ করে। এটি ভারত সরকারের আওতাভুক্ত একটি সংস্থা, সদর দপ্তর নয়াদিল্লি, আর 1963 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ব্যবস্থাপক পরিচালক অর্থাৎ এমডি হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন? তিনিই ছিলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং তিনি পুনর্নিযুক্ত হলেন। ক্রিস্টালিনা জর্জিয়েভা 1 অক্টোবর 2024 থেকে শুরু হওয়ার নতুন 5 বছরের মেয়াদের জন্য আইএমএফ এর ব্যবস্থাপক পরিচালক অর্থাৎ এমডি হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। তিনি এই বছর এই পদের জন্য মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন এবং তার নিয়োগ আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড তৈরি করেছিল। ক্রিস্টালিনা জর্জিয়েভা 2019 সাল থেকে আইএমএফ এর এমডি দায়িত্ব পালন করছেন এবং এই ভূমিকায় আসার আগে তিনি বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্বর্তী সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা প্রতিষ্ঠা হয়েছিল 1944 মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে তো এমডি তিনিই আছেন। প্রতিষ্ঠাতা হচ্ছে জন ম্যাট কেইন্স, হ্যারি ডেক্সটার হোয়াইট এবং এটা জাতিসংঘর একটা সংস্থা। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন? উত্তরটা হচ্ছে লরেন্স ওং। সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন লি সিয়েন লুং, তিনি 2 দশকের পদ থাকার পর 15ই মে পদত্যাগ করবেন এবং তার জায়গায় লরেন্স ওং আসছে। লিং মানে যে বর্তমানে আছেন প্রধানমন্ত্রী, 72 বছর বয়স তার। আনুষ্ঠানিকভাবে শহর রাজ্যের রাষ্ট্রপতি তার উত্তরসূরি হিসেবে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে এই ওংকে দায়িত্ব দেবেন, মানে তিনি এখন বর্তমানে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমান প্রধানমন্ত্রী লি আগস্ট 2004 সাল থেকে সিঙ্গাপুর পিপলস অ্যাকশন পার্টির নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বর্তমানে পদত্যাগ করবেন 15ই মে। সিঙ্গাপুর 2004 সাল থেকে সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। রাজধানী সিঙ্গাপুর, অফিসিয়ালি ভাষা মালয়, ইংরেজি। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে নিশি উপজাতি দ্বারা পালিত লোংটি উৎসব মানে নিশি উপজাতি দ্বারা লোংটি উৎসব পালিত হলো? এই পালিতটা কাটা হবে। এটা উত্তরটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নিশি উপজাতি তাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি লংটে উৎসব মানে লংটে উৎসবটির নাম সেটি উদযাপন করেছে। অন্যান্য অনেক উপজাতি উৎসব থেকে ভিন্ন, লংটে পশু বলি নিষিদ্ধ করে, পরিবর্তে আলংকারিক সাদা পালক এবং বাঁশের সজ্জা দিয়ে বেদিগুলিকে সজ্জিত করে। নিশি উপজাতি সম্বন্ধে একটু বলি। অরুণাচল প্রদেশের বৃহত্তম জাতিগত গোষ্ঠী হিসেবে নিশি সম্প্রদায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্ব করে। তারা তাদের কৃষি পদ্ধতি, বিশেষ করে ঝুম চাষ এবং নামলো নামক ঐতিহ্যবাহী লম্বা ঘরগুলির জন্য পরিচিত। অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কে.টি. প্রাণিক, ন্যাশনাল পার্ক মৌলিক ন্যাশনাল পার্ক, নামদফা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি বন্ধকি গ্যারেন্টি ব্যাকড হোম লোন অফার করতে ইন্ডিয়া মর্টগেজ গ্যারেন্টি কর্পোরেশন আইএমজিসি কোন ব্যাংকের সাথে অংশীদারি করেছে? উত্তরটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, বিওআই। ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশন মর্টগেজ গ্যারান্টি ব্যাকড হোম লোন পণ্যগুলি চালু করতে ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একটু কৌশলগত অংশীদারিতে প্রবেশ করেছে। এই সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের
আবাসন খাতে বেতনভোগী এবং স্বনিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে, যার লক্ষ্য হচ্ছে বাড়ির মালিকানার অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা। ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে একটা পাবলিক সেক্টর ব্যাংক, যার সদর দপ্তর মুম্বাই। 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1969 সালে জাতীয়করণের পর একটি সরকারি ব্যাংক হয়েছিল। প্রতিষ্ঠাতা হচ্ছে রামনারায়ণ রুইয়া। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি এলআইসি হিন্দুস্তান ইউনিলিভারে ইকুইটি শেয়ার 5% বেশি বাড়িয়ে কত করেছে? উত্তরটা হচ্ছে 5.01%। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে এফএমসিজি প্রধান হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের অংশীদারিত্ব 5% এটা বাড়িয়েছে। কর্পোরেশন খোলা বাজার থেকে অতিরিক্ত শেয়ার গ্রহণের মাধ্যমে হিন্দুস্তান ইউনিলিভার ইকুইটির তার শেয়ার হোল্ডার 4.99% থেকে 5.01-এ উন্নীত করেছে। এবং এলআইসি 21শে এপ্রিল অতিরিক্ত শেয়ার সংগ্রহ করেছে। এই লেনদেনটি এলআইসি দ্বারা ভারতের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে তার একটি অবস্থানকে শক্তিশালী করার জন্য উল্লেখযোগ্য একটা পদক্ষেপ বলতে পারো। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা চেয়ারপারসন বর্তমানে সিদ্ধান্ত মোহান্তি। ভারত সরকার মালিকানাধীন, প্রতিষ্ঠাতা হচ্ছে ভারত সরকার, আর প্রতিষ্ঠা হয়েছিল 1956। সদর দপ্তর হচ্ছে মুম্বাই। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে লিভার ব্রাদার্স। মূল সংস্থা ইউনিলিভার, সদর দপ্তর মুম্বাই। এটা 1933 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি সানরাইজ হায়দ্রাবাদ আইপিএলে কত রান করে নিজের তৈরি আগের রেকর্ড ভেঙে ফেলেছে? এটা হচ্ছে 287। সানরাইজ হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2024-এ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 3 উইকেটে হারিয়ে 287 রানের রেকর্ড ব্রেকিং টোটাল দিয়ে জিতেছে সিরিজটা, সেদিনকার খেলাটা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলমান সংরক্ষণের দ্বিতীয় ম্যাচে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলে 3 উইকেটে 277 রান করেছিল এবং সেই রেকর্ডটা এবছর তারাই ভেঙেছে, যেটা হচ্ছে তোমার 287 রান করেছে। সানরাইজের বিস্ময়কর পারফরমেন্স তাদের আগের আইপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এইমাত্র যেটা বললাম যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেটা করেছিল। আর এখানে জয়ের ক্ষেত্রে সবথেকে বেশি যার ভূমিকা ছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ট্রাভিস হেড। তার হচ্ছে 12টি বাউন্ডারি, 8টি ছক্কা, টোটাল 59 বলে 127 রান করেছিল, যার জন্য এই বড় রানটা হয়েছিল। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় 500 টি20 ছক্কা মেরে ঐতিহাসিক মাইলফলক অর্জন করলেন? এটা হচ্ছে উত্তরটা হচ্ছে রোহিত শর্মা। পাওয়ার হিটিংয়ে একটি অসাধারণ প্রদর্শনে ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার রোহিত শর্মা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি20 ফরম্যাটে 500টি ছক্কা মেরেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে রোহিতের দুর্দান্ত পারফরমেন্সের সময় এই জয়টা তিনি অর্জন করেছেন। রোহিত শর্মা তাকে অনেকে হিটম্যান বলে এবং 63 বলে 105 রান করেছিল, সেখানে 11টি বাউন্ডারি এবং 5টি সেখানে ছক্কা মেরেছিল। টোটাল 500টি ছক্কা অর্জনকারী প্রথম ভারতীয় হলেন। দুটোই আইপিএল থেকে আসছে বলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ যে জয় হয়েছিল সেটা চেন্নাই সুপার কিংস জিতেছিল এর আগের বছর। এবছর তো খেলা চলছে। প্রতিষ্ঠা হয়েছিল 2008 ভারতে, সদর দপ্তর হচ্ছে মুম্বাই এবং যে টিভিতে সম্প্রচার হচ্ছে আইপিএল সেটা হচ্ছে স্টার স্পোর্টস এবং জিও সিনেমা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি 1 ওভারে 6 ছক্কা দিয়ে এলিট ক্লাবে যোগ দিলেন? উনি হচ্ছেন নেপালের ক্রিকেটার। নেপালের 24 বছর বয়সী অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি আল আমেরাতে কাতারের বিরুদ্ধে এসিসি পুরুষদের টি20 প্রিমিয়ার কাপের লড়াইয়ের সময় 1 ওভারে 6টি ছক্কা মেরে ইতিহাসের বইয়ে তার নামটি খোদাই করলেন। আইরি অবিশ্বাস্য শক্তি এবং নির্ভুলতার প্রদর্শন যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের অর্জিত যে কোম্পানি যে জায়গা আছে সেখানে তিনি যোগ দিলেন। দীপেন্দ্র সিং আইরি 2016 সালে আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেটে বিশ্বকাপে তিনি খেলেছিলেন এবং প্রথম যে 6টি ছক্কা জিতেছিল সেটা হচ্ছে তোমার যুবরাজ সিং 2007 সালে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল। নেপালের রাজধানী নেপাল হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, প্রেসিডেন্ট রামচন্দ্র
প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, অফিসিয়ালি ভাষা হচ্ছে নেপালি। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।